হ্যালো। দেখ, এবারে তো আমরা এই যে নিউটন ল অফ মোশন আছে, এই চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা এমসিকিউ দেখে নেব। হ্যাঁ, তো দেখ, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন গুলো একটুখানি ম্যাথামেটিক্স বেসড হবে, কিন্তু খুব একটা কঠিন নয়, করতে পারে। কি কাজ আছে দেখ। প্রথম কথা, এখানে তো বলা হচ্ছে একটি চলমান ছাদ খোলা কোনো গাড়ি থেকে এক ব্যক্তি যদি বলকে উলম্বভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করে, তবে বলটি কোথায় পড়বে? ওকে, এবারেতে দেখ, বলটাকে ওপরের দিকে ছুঁড়েছে মানে উপরের দিকে ভেলোসিটি দিয়েছে, কিন্তু বলটার যেটা অনুভূমিক বেগ, ওকে, অর্থাৎ হরাইজেন্টাল ডিরেকশন বরাবর যেটা বেগ, সেটা তো আমাদের গাড়ির বেগের সময় সমান। তাহলে আমাদের এখান থেকে অনুভূমিক বেগ, সেটা কার? বলের এবং গাড়ির। অনুভূমিক বেগ কার কার কথা বলছি? বলের এবং গাড়ির। ওকে, দুটোরই কি সমান? তাহলে যেহেতু অনুভূমিক বেগ দুটোরই সমান, তাই দুটো বডি অর্থাৎ বলটা এবং গাড়িটা, দুটো জিনিসই কি করবে? আমাদের একই ডিস্টেন্স অতিক্রম করবে। যেহেতু অনুভূমিক ডিরেকশনে বেগ মানে আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর বেগ, সেটা হচ্ছে কতখানি? কনস্ট্যান্ট। তাহলে বডিটা উপরেতে গেল, ওপর থেকে নিচে এলো, তার জন্য আমি ধরে নিচ্ছি কতখানি টি টাইম লাগছে। তাহলে দুজনের দ্বারাই অতিক্রান্ত দূরত্ব কত থাকবে? এস ইকুয়াল টু ভিটি। তাহলে দুজনের জন্যই যে ডিস্টেন্স কভার করবে সেটা কি থাকবে? না সমান। তাহলে যদি ডিস্টেন্স সমান অতিক্রম করে, তাহলে কি করবে? বলটা আবার তার হাতে ফিরে চলে আসবে। তো যদি, তাহলে তো আমাদের দেখতে পাচ্ছি যে বডিটা মানে গাড়িটা যে ভেলোসিটি নিয়ে চলছে সেই ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়, তখন বলটা মানুষের হাতে ফিরে আসবে। কিন্তু যদি আমাদের এরকম হয় যে ভিটা কনস্ট্যান্ট নয়, মানে গাড়িটার ভেলোসিটি ধ্রুবক নয়, তখন কিন্তু সেটা আর হাতে ফিরে আসবে না। সেটা হাত থেকে সামনে পড়বে বা পিছনের দিকে করবে। ওকে, কখন সেটা সামনে পড়বে? না, ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, অর্থাৎ বডিটার ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশন আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট না হলে ডেফিনেটলি অ্যাক্সিলারেশন থাকবে। যদি অ্যাক্সিলারেশন কখনো গ্রেটার দ্যান 0 হয়, মানে সেটা পজিটিভ হয়, তখন কি পড়বে? না, বল ব্যক্তির পিছনে পড়বে। বল ব্যক্তির পিছনে পড়বে। আর যদি কখনো এরকম হয় অ্যাক্সিলারেশন ইজ লেস দ্যান 0 হয়, ওকে, অ্যাক্সিলারেশনে যদি আমাদের লেস দ্যান 0 হয়, সেই ঘটনার ক্ষেত্রে সেই ঘটনার ক্ষেত্রে যদি আমাদের বডিটা সামনের দিকে যেতে থাকে, অ্যাক্সিলারেশন লেস দ্যান 0 মানেই কি বডিটা সামনের দিকে যাবে না পিছনের দিকে আসবে না, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। যদি আমাদের কথা আসছে কি অ্যাক্সিলারেশন লেস দ্যান 0 হয়, তাহলে কিছু সময় পরেতে বডির ভেলোসিটি কমে যাবে, তখন বল ব্যক্তির সামনে পড়বে। ওকে, তাহলে এই যুক্তিটা আমাদের শিখে রাখ। এবারে দেখ, আমাদের এই যে কথাটা বলেছে, এখানেতে কোনো কিছু মেনশন করা নেই, তাহলে আমাদের গাড়িটা ফিক্সড ভেলোসিটি না ভ্যারিয়েবল ভেলোসিটি তার কথা বলা নেই। যখন কিছু বলে দেয়া না থাকবে, সেটাও কিন্তু আমাদের জাজমেন্ট, সেটা হচ্ছে কি কিছু বলা না থাকলে আমরা ধরে নেব যে তার ভেলোসিটিটা ফিক্সড। ওকে, তাহলে কিছু বলা হচ্ছে কি, যদি কোনো কিছু মেনশন না থাকে, যদি মেনশন না থাকে কোনো কিছু, তাহলে যদি মেনশন না থাকে আমরা ধরে নেব যে ভেলোসিটি কনস্ট্যান্ট। আর শিখলাম কি, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে আমাদের বলটা ব্যক্তির হাতে গিয়ে পড়বে। তাহলে আমাদের এখান থেকে এই একের দাগেরটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হিসাবে আমরা কাকে ট্রিট করে নেব? না, অপশন ডি কে। হলো? তাহলে এইটুকুনি কথা আমাদের দেখে নিতে হবে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে। বোঝা গেল পয়েন্টটা? এরপরেতে আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। এখানে তো বলা হয়েছে
ক্রিয়া প্রতিক্রিয়া ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আমাদের প্রথম কথা শিখেছি কি, যে ধরে নে ক্রিয়া প্রতিক্রিয়াটা কোথায় আছে। দেখ, আমাদের এই কোনো একটা সারফেস আছে, তার উপরে আমরা কি করলাম, একটা বস্তুকে রাখলাম। তখন আমাদের শিখেছি কি, এই যে বস্তুটা আছে, সেই বস্তুটা সারফেসের উপরেতে ওয়েট ফোর্স দেয়, সেটাই হচ্ছে কি ক্রিয়া। তাহলে আমাদের এখান থেকে কি লিখছি কি, দেখতো বডি যার মাস আমরা ধরে নিচ্ছি কত, এম। ওকে, কি করা হলো না, সারফেসের উপরেতে রাখা হলো। কি বলা হচ্ছে দেখতো, ইজ কেপ্ট ওভার দ্য সারফেস। তখন আমরা বললাম কি, যে বডিটা আছে উইল গিভ ওয়েট ফোর্স, উইল গিভ ওয়েট ফোর্স ওভার দ্য সারফেস। বলো, এখানেতে আমাদের কথায় মাথায় রাখতে হবে, এই যে ওয়েট ফোর্সটা, সেটা কার উপর পড়ছে, সারফেসের উপর পড়ছে। সেটা হচ্ছে কিন্তু আমাদের ক্রিয়া, অর্থাৎ যাকে আমরা বলি কি অ্যাকশন। এবারেতে তখন সারফেসটা কি করবে, তখন সারফেসটা বডির ওপরেতে নর্মাল দেবে। ওকে, তখন আমরা কি শিখছি, দেন সারফেস উইল গিভ নর্মাল, কার ওপর না, ওভার দা বডি। এই যে নর্মালটা দিচ্ছে, সেটাকে আমরা বলি প্রতিক্রিয়া, বা যাকে আমরা বলি কি রিয়াকশন। তাহলে নর্মাল অর্থাৎ রিয়াকশন ফোর্স, সেটা কার ওপর পড়ে, বডির ওপর। অ্যাকশন কার ওপর পড়ে, সেটা হচ্ছে সারফেসের ওপর। তাহলে দেখ, এখান থেকে যে কথা বলা আছে, দুটি ভিন্ন বস্তুর মধ্যে ঘটে, তাহলে নিশ্চয়ই রাইট। আমাদের ক্রিয়া কাজ করছে কার ওপর, সারফেসের ওপর। আর প্রতিক্রিয়া কাজ করছে কার ওপর, না বডির ওপর, তাই তো। তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি এটা সঠিক। আচ্ছা, এখানটা থেকে দেখ, অ্যাকশন অর্থাৎ ক্রিয়া, আমাদের এখান থেকে অ্যাকশন বলতে কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের ওয়েট ফোর্স। তাহলে ওয়েট ফোর্সটা কি কাজ করছিল, দেখতো আমাদের অ্যাকশন মানে ছিল কি ওয়েট ফোর্স, সেটা কোথায় কাজ করছিল, নিচের দিকে কাজ করছিল। আমাদের দেখলাম কি রিয়াকশন, রিয়াকশন বলতে আমাদের কার কথা বোঝালাম, না বোঝালাম হচ্ছে নর্মাল ফোর্স। সেই নর্মাল ফোর্সটা কোথায় কাজ করছিল, উপরের দিকে কাজ করছিল। তাহলেতে আমরা দেখে নিচ্ছি কি, এখানেতে একটা আর একটার বিপরীত মুখ হলো, তাহলে সেকেন্ডটাও কারেক্ট। সমান, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছিস, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সর্বদা সমান হয়, সেটা কোথা অনুযায়ী, না নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, তাই তো। তাহলে তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া একটার একটা সমান আসবে, তাহলে তিনেরটাও কারেক্ট। 4 নম্বরটার ক্ষেত্রে কি বলেছে দেখ, বল দুটির লব্ধি শূন্য, অর্থাৎ নেট ভ্যালু 0। কিন্তু কথাটা দেখ, এরা তো একই বস্তুতে কাজ করছে না, এরা তো আলাদা আলাদা বস্তুতে কাজ করছে, তাহলে নেট ভ্যালুটা সেটা 0 হওয়ার কোনো শূন্য আসছে না। লব্ধি বের করতে গেলে আমাদের কি করতে হয়, না সর্বদা একই বস্তুর ওপর নেট ফোর্সটাকে বের করতে হয়। এখানে তো ক্রিয়া প্রতিক্রিয়া তো দুটো আলাদা বস্তুর উপর আসছে, তাহলে তাদের তো ঘটনাটাই আলাদা, তাহলে তাদেরকে একই সাথে লব্ধি তো আমরা বের করতেই পারবো না। তাহলে তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা রং হয়ে যাবে। তাই আমরা হিসাব মতো এই কোয়েশ্চেনটা দেখছি কি 1 2 3 কারেক্ট। তাহলে ইনকারেক্ট কোনটা, অপশন 4। তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার হিসাবে অপশন ডি কে ট্রিট করতে হবে। বোঝা গেল পয়েন্টটা? পরেরটায় যাওয়া যাক। এবারেতে আমরা তিনেরটা দেখি। কিরকম সিচুয়েশন বলা হচ্ছে, ভরহীন স্প্রিং দ্বারা এম ভরের একটু বলকে ক্যাপিটাল এম ভরের সাথে যুক্তি করা হলো। তাহলে দেখ, আমাদের কি বলা হচ্ছে, ভরহীন একটি স্প্রিং। তাহলে দেখ, এখানটাতে একটা ভরহীন একটি স্প্রিং, ভরহীন স্প্রিং মানে আইডিয়াল স্প্রিং এর কথা বলা হচ্ছে। Okay? তাহলেতে আমাদের এখান থেকে ঘটনা কি দেখে নিচ্ছি, দেখতো এখান থেকে ঘটনা দেখে নিচ্ছি যে
এই এখানটাতে একটা আছে বড় ভর, এই বড় ভরটার নাম দিয়ে দিলাম কত, ক্যাপিটাল এম। এদিকটাতে কি কাজ করছে, এদিকটাতে আরো একটা বল স্মল এম কে আমরা অ্যাটাচ করে রেখেছি। দেওয়ার পরেতে আমাদের বলা হয়েছে কি না, এই যে বল দুটিকে সামান্য চাপা হলো যাতে স্প্রিংটি সংকুচিত হয়। তাহলে সামান্য চাপতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছিস এর উপরেতে আমরা একটা ফোর্স দিলাম, এক্সটার্নাল ফোর্স দিলাম, যার ফলেতে আমাদের কি হলো না, এম ভরের বডিটার উপরে একটা সংকোচন সৃষ্টি হলো। দেবার ফলেতে বলা হয়েছে বলটির ত্বরণ এ হলে, মানে দেখ তখন দেখছি কি এই যে এম বডিটা আছে সেই বডিটার ত্বরণ অর্থাৎ তার অ্যাক্সিলারেশন আসছে কতখানি, স্মল এ। তখন আমাকে বের করতে বলেছে এই যে ক্যাপিটাল এম ভরের বডিটা আছে তার ত্বরণ কত হবে। হলো, এবারেতে একটা জিনিস তোরা দেখ, আহ কিরকম কথা বলতে পারছিস। দেখ, এই যে বডিটা আছে এই বডিটার উপর তো আমরা বাইরে থেকে কতটা বল দিয়েছি জানি না, কিন্তু এটুকুনি কথা বলতে পারবো এই বডির ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু কত হয়, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো। এবারেতে কথা দেখ, এই সেম ফোর্সটাই তো আমাদের কার উপর অ্যাপ্লাই হয়েছে, ক্যাপিটাল এম ভরের বডিটার উপরে তো অ্যাপ্লাই হয়েছে। তাহলে ক্যাপিটাল এম ভরের বডির উপরে তো আমরা লিখতে পারবো কত, ক্যাপিটাল এম ইন্টু এ ড্যাশ, তাই না। আর তো অন্য কেউ এর উপরে তো অ্যাপ্লাই হয়নি। তাহলে দেখ এই যে ফোর্সটা তার ভ্যালুস কত, স্মল এম এ, সেটা ইকুয়াল টু কত, ক্যাপিটাল এম এ ড্যাশ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো কত, এ ড্যাশ ইকুয়াল টু কত আসবে, স্মল এম এ বাই ক্যাপিটাল এম। তাই এই ঘটনা অনুযায়ী আমরা বলে দেব এম ভরের যে বডিটা আছে তার ত্বরণ কত চলে আসবে, তোর ওই স্মল এম এ ডিভাইডেড বাই ক্যাপিটাল। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হিসাবে কাকে ট্রিট করে নেব, অ্যান্সার হিসাবে ট্রিট করে নেব অপশন সি। হলো, এখানে ঘটনা দেখ কি বলা আছে, 5 কেজি ভরের একটি বস্তু। তাহলে প্রথমেতেই বলে দিয়েছে কি স্মল এম ইকুয়াল টু 5 কেজি। মূল বিন্দু থেকে যে ভেলোসিটি নিয়ে জার্নি করছে সেটা হচ্ছে এটা। তাহলে দেখ আমাদের ভেলোসিটিটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করা আছে। তাহলে দেখ আমাদের ভেলোসিটির কথা বলা আছে কতখানি, 30 i ক্যাপ প্লাস 40 j ক্যাপ, সেটা কি তার ইনিশিয়াল। তার উপরেতে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা হচ্ছে এটা। তাহলে ফোর্সটারও কিন্তু দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কত, -i ক্যাপ, আর একটা খানি আছে কত, -5 j ক্যাপ। দিয়ে বলেছে কি বস্তুটির উপর ক্রিয়াশীল বল হলে, মানে ফোর্সের ভ্যালুটা বলেছে, কত সময় পর গতিবেগের ওয়াই উপাংশ শূন্য। ওকে, আচ্ছা এখান থেকে একটা কথা দেখতো, ভেলোসিটির ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত ছিল, 40, রাইট। ওয়াই অ্যাক্সিস বরাবর বা বডিটার ওপরেতে অ্যাক্সেলারেশন কত আসবে না, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ডিভাইডেড বাই মাস। ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স কত আছে, -5, ডিভাইডেড বাই বডিটার মাস কত, 5। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কত, -1 মিটার/সেকেন্ড স্কয়ার। ওয়াই উপাংশ শূন্যর কথা বলেছে, আমি ওয়াই উপাংশ বরাবর ভেলোসিটি কত শিখেছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ফাইনাল ভেলোসিটি অর্থাৎ ওয়াই উপাংশ শূন্য, ইনিশিয়াল কত ছিল 40, মাইনাস অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ভ্যালু তো মাইনাস, তাহলে সেখান থেকে মাইনাস বসিয়ে দিলাম, 1 বসানোর আর যুক্তি নেই, তাহলে -t। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি কত, টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি হচ্ছে 40 সেকেন্ড। ওকে, তাহলে সেই অনুযায়ী বুঝে নেব কি যে টি ইকুয়াল টু যদি 40 সেকেন্ড হয় তারপরে তো আমাদের এখানেতে ওয়াই উপাংশ শূন্য হবে। ওকে, তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করে নেব না, অপশন সি। হলো, এরপরেতে আমরা এটাকে দেখব। এখানেতে কি বলা আছে না, চিত্রে 0.04 কেজি ভরের একটি কণার
অবস্থান সরণ লেখ দেখানো হচ্ছে। অবস্থান সরণ মানে কি? পজিশন ভার্সেস টাইম গ্রাফ দেখানো হচ্ছে। কোণাটির ওপর পরপর দুটি ঘাত বল প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান। ওকে, তাহলে এখানটাতে দিয়েছি কি পরপর দুটি ঘাত বল প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান। তো এবারেতে কথা দেখ, হাত বল প্রয়োগ হচ্ছে মানে কি? মানে আমরা একটা কথা শিখেছি কত, বল। বল মানে কি না মোমেন্টামের পরিবর্তন বাই টাইম। আমাদের একটা কথা সবাই শিখে রেখেছি, হাত বল তখনই পরিবর্তন হবে বা হাত বল প্রয়োগ করার ফলে অবশ্যই মোমেন্টামের পরিবর্তন। ওকে, মানে মোমেন্টামের ডাইরেকশনের পরিবর্তন হতে হবে। তাহলে আমরা কি শিখেছি? আমরা জানি হাত বল প্রয়োগের সময়, ওকে, হাত বল মানে কি ইম্পালসিভ ফোর্স। ঘাত বল মানে হচ্ছে কি ইম্পালসিভ ফোর্স। আমরা সবাই শিখেছি যখন আমরা ইম্পালসিভ ফোর্স অ্যাপ্লাই করি তখন আমাদের কথা আসছে কি না বলের বস্তুর অভিমুখ পরিবর্তন। ওকে, তখন বস্তু তার অভিমুখ বদল করে। এখানটাতে দেখ যে ঘটনাটা ঘটছে, দেখ তো আমাদের শুরু থেকে বডিটা একদিকে যাচ্ছিল, কত থেকে সে আলাদা করেছে, 2 সেকেন্ড পরে তার ডাইরেকশন বদল করেছে, আবার 4 সেকেন্ড পরে সে ডাইরেকশন বদল করেছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছিস দুটো যে ঘাত বল তৈরি হয়েছে তাদের মাঝখানে তো সময়ের ডিফারেন্স, এটা এই ডিফারেন্সটা কতখানি ছবি দেখেই বোঝা যাচ্ছে। এই যে টাইমের ডিফারেন্সটা অর্থাৎ ডেল্টা টি, তার ভ্যালু কত আছে? 2 সেকেন্ড। তাহলে আমরা বুঝে নিচ্ছি কি যে দুটো ঘাত বল প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তাই তো? তাহলে এখান থেকে ছবিটা দেখেই আমরা অ্যান্সারটাকে বলতে পারবো। এর অপশন চলে আসবে কোনটা? অপশন এ। বোঝা গেল পয়েন্টটা? এরপরেতে আমরা এর পরেরটাকে দেখি। আমাদের এখান থেকে বলছে কি আগের চিত্রে বলের ঘাতের মান কত, অর্থাৎ এই যে ছবিটা আছে এই ছবিটাতে বলের ঘাতের মান কত। তাহলে দেখ এই ছবিটা থেকে যদি আমরা বলি বলের ঘাতের মান, ওকে, তাহলে দেখ এই ছবিটা থেকে আমাদের বলতে হচ্ছে কি বলের ঘাতের মান। তো সেটাকে আমরা করব কি রকম ভাবে, এখানটা থেকে একটুখানি সরিয়ে নে যাতে দেখে এখানটাতে আমরা করে ফেলতে পারি। দেখতো এটা অ্যাকচুয়ালি আমরা তাহলে কোন কোয়েশ্চেনটা সলভ করছি? পরের কোয়েশ্চেনটা সলভ করছি। কি বের করছি? বলের ঘাতের মান। ওকে, তাহলে বলের ঘাতের মান বের করতে গেলে আমরা প্রথমেতে কি দেখবো? দেখতো না প্রথমেতে এর বেগটা বের কর না। প্রথমেতে বেগ মানে 0 থেকে 2 সেকেন্ড অব্দি বেগ। বেগ মানে কত? পজিশনের পরিবর্তন বাই টাইম। দেখ না এখানেতে ফাইনাল গেছে কত? 2, ইনিশিয়াল ছিল 0, তাহলে 2 মাইনাস 0 বাই টাইম মানে সেখান থেকে তার বেগ কত পাচ্ছিস? 1 মিটার পার সেকেন্ড। বলো। আহ এবারেতে দেখ পরের ঘটনার ক্ষেত্রে, মানে আমাদের এই 0 থেকে 2 যাওয়ার গল্প শিখলি, তারপরের গল্পের ক্ষেত্রে অর্থাৎ যখন আমাদের সময়টা 2 থেকে 4 সেকেন্ড, তার মানে এমনিতে প্রথমেতে পেলাম কি? এটা পেলাম হচ্ছে বেগ 1, মানে বেগ 1 মানে সেটাকে আমরা বলে দিচ্ছি কত? ভেলোসিটি 1। ওকে, মানে ভেলোসিটি 1 বলতে কি বলছি? যখন টাইমেরটা হচ্ছে কি টাইমটা হচ্ছে তোর কোথা না 0 to 2 সেকেন্ডের মধ্যে আছে। তারপরেতে ভেলোসিটি 2, সেটা বলতে কি না যখন টাইমটা হচ্ছে কত? তোর 4 থেকে 2 আছে, তাহলে সেখান থেকে ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত? মানে পজিশন হচ্ছে কত? 0। ইনিশিয়াল পজিশন ছিল কত? 2 ডিভাইডেড বাই টাইম মানে কত আসছে? 4 মাইনাস 2, তাহলে সেখান থেকে পাচ্ছি কত? -1 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে টাইমটা কোথায় কাজ করছে? না ইন বিটুইন 2 সেকেন্ড to 4 সেকেন্ড। এবার আমাকে জানতে চেয়েছি কি বলের ঘাত কত? বলের ঘাত, বলের ঘাত বলতে কি বোঝায়? না আমরা সবাই শিখেছি এফ ডট ডেল্টা টি, যাকে বলা হয় কি বলের ঘাত। বলের ঘাতটা কি আমরা আবার বলি কি ইম্পালস।
তার মান কত? আমরা সবাই শিখেছি চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এখান থেকে কথা আসছে কত? এম ভি টু মাইনাস এম অফ, তাহলে কত পাচ্ছি? এম ভি টু মাইনাস ভি। বোঝা গেল পয়েন্টটা? তো দেখ না, এম ভি টুর ভ্যালু কত আছে? -1, ভি ওয়ান এর ভ্যালু কত আছে? 1। তাহলে ইভেনচুয়ালি মাইনাসটাকে যদি আমি নেগলেক্ট করি, আমরা কথাটা বলতে পারবো কি এর ভেতরেতে যে ঘটনাটা আছে সেটা 1 + 1 মানে কত পেয়ে যাচ্ছি? আমরা 2 পেয়ে যাচ্ছি। এবারেতে দেখ বডিটার মাস কত ছিল? কোয়েশ্চেনেতেই বলা আছে বডিটার মাস ছিল হচ্ছে যে দেখ তো 0.04 কেজি। তাহলে দেখ না, এখান থেকে মাসের জায়গায় যদি আমি এখান থেকে বসিয়ে দিই 0.04 ইন্টু 2, তাহলে পাচ্ছি কত? 0.08। সেটা কত? ইম্পালস মানে কত? 0.08 নিউটন সেকেন্ড। বোঝা গেল পয়েন্টটা? তাহলে এখান থেকে দেখে নেব কত, যে বলের ঘাতের মান সেটা আসছে কত? 0.08 নিউটন সেকেন্ড। তাহলে দেখ এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি, দেখতো বলের ঘাতের মান কত। তাহলে দেখ আগেরটাতে যে বের করলাম যে বলের ঘাতের মান অর্থাৎ যে, তার মান পেলাম কত? 0.08 নিউটন সেকেন্ড। ওকে, সেটা কোথায় আছে? অপশন ডি তে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝে নেব এই কোয়েশ্চেন 6 এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন ডি। বোঝা গেল পয়েন্টটা? এরপরেতে আমরা কোয়েশ্চেন নাম্বার 7টাকে দেখি। 7 সমাতে কি বলা আছে দেখ, সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। আমরা কি শিখেছি দেখ, বলের ঘাত। বলের ঘাত বলতে আমাদের কি বোঝাচ্ছিস না, ওই ইম্পালস। আমরা সবাই শিখেছি ইম্পালস মানে হচ্ছে কত? জে। জে মানে কত শিখেছি? চেঞ্জ ইন মোমেন্টাম। মোমেন্টাম একটা ভেক্টর, তাহলে ডেফিনেটলি আমরা বলবো কি জে, সেটাও হচ্ছে কি আমাদের একটা ভেক্টর, তাই তো? তাহলে জে তার মাথায় একটা ভেক্টর সাইন, ডেল্টা পি তার মাথায় একটা ভেক্টর সাইন। এটাকে দিয়েই আমরা নর্মালি ঘটনাটাকে উল্লেখ করি। তার মানে আমাদের এখান থেকে বুঝে যাচ্ছে কি বলের ঘাত একটা ভেক্টর রাশি হলো। বলের ঘাত তাহলে স্কেলার রাশি তো হবেই না। বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, বর্গের কথা আসছে না। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের হারের সমান। হার তো নয়, হার মানে হচ্ছে কি টাইম দিয়ে ভাগ করা থাকতো, তাহলে এটাও হবে না। তাহলে নিশ্চয়ই আমরা বুঝে নিচ্ছি 7-এর দাগেরটার ক্ষেত্রে কোনটা কারেক্ট আসছে। বলের ঘাত একটি ভেক্টর রাশি। ওকে, তাই এটার ক্ষেত্রে আমরা লিখে দেব কত? অ্যান্সার কোনটা হবে? অপশন ই। কি বক্তব্য আছে দেখতো না, এম ভরের কোনো ব্যক্তি মাটিতে এইচ উচ্চতা পর্যন্ত লাফ দিল। তাহলে দেখ বডিটা কোথায় ছিল? এই মাটিতে ছিল। সে লাফ দিয়েছে, লাফ দিয়ে ম্যাক্সিমাম কোথায় পৌঁছেছে? না এই হাইট পর্যন্ত। তো দেখ যে হাইটটাতে পৌঁছেছে তার কথা এখানটাতে বলে দেওয়া আছে কতখানি দেখতো? এইচ। এই যে বস্তুটা, সেই বস্তুটার মাস কোয়েশ্চেনে বলে দেওয়া আছে কত? না এম। তাহলে মাটিতে কোনো ঘাত প্রযুক্ত হয় না। ওকে, আহ অবশ্যই তোরা সবাই শিখেছিস কি হয় না, মাটিতে তার একটা ঘাত প্রয়োগ করতে হয়, না হলে তার আমাদের কি হচ্ছে বডিটা তার উপরের দিকে যাবে না। না মাটিতে একটুখানি বল প্রয়োগ করলে তবেই না কি হয় বস্তুটা উপরের দিকে যায়, তাই তো? তাহলে আমাদের কি লিখছিস না,
মাটির ওপরেতে ঘাত প্রযুক্ত হয়। বোঝা গেল? তাহলে আমাদের এখান থেকে দেখে নেব কোনটা, না মাটিতে ঘাত প্রযুক্ত হয়, এটাতে তাহলে হয় না বলা আছে, তার মানে কি দেখবো, এটাই আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝে নেব এই কোয়েশ্চেনটার ক্ষেত্রেও অ্যান্সার চলে আসবে কোনটা, না অপশন এ। পরের পয়েন্ট কি বলা হয়েছে দেখো, যখন কোনো লিফট সমবেগে ওপরে উঠছে তার মধ্যে ব্যক্তির আপাত ওজন। দেখ, কোনো ব্যক্তি ওপরে উঠছে লিফটে করে, আপাত ওজন বলতে আমরা কি বুঝি, না ব্যক্তি তার ওপরেতে, এই ধর এখানটাতে কোনো ব্যক্তি বসে আছে, আমি বক্সের মতন করে দেখাই। আপাত ওজন বলতে আমরা কি বুঝি, আপাত ওজন বলতে আমরা বুঝি বস্তুটার ওপরেতে নর্মাল ফোর্সের ভ্যালু, তাই তো? তো দেখ, নর্মাল ফোর্স সবসময়তে কোথায় কাজ করে, ওপরের দিকে কাজ করে। নিচের দিকেতে কে কাজ করে, সবাই শিখেছি কত, এমজি। সমবেগে উঠছে তার মানে কি দেখতে পাচ্ছি, ওপরের দিকে উঠছে, তার ভেলোসিটিটা আছে কত, কনস্ট্যান্ট। তাহলে দেখ, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে নিশ্চয়ই বুঝতে পারছি অ্যাক্সিলারেশন জিরো। তাই এখানে সিউডো ফোর্সের কোনো কম্পোনেন্ট অ্যাড হবে না। তাহলে যদি সিউডো ফোর্সের কোনো কম্পোনেন্ট অ্যাড না হয়, তাহলে ওপরের দিকের ফোর্স হচ্ছে এন, নিচের দিকের ফোর্স হচ্ছে কত, এম জি। দেখ, এম বদল হয় না, জি সেটা তো ফিক্সড কোয়ান্টিটি, তাহলে এন এর ভ্যালুও হয়ে গেল কত, এন এর ভ্যালুও হয়ে গেল হচ্ছে আমাদের ফিক্সড, তাই তো? তার মানে আমাদের কি থাকছে, তা আমাদের এই কোনো ব্যক্তির আপাত ওজন সর্বদা একই থাকবে। বোঝা গেল পয়েন্ট? পরেরটাতে কি বলা হয়েছে দেখো, যদি কোনো লিফট ভূমি থেকে রওনা হয়ে দ্বিতীয় তলে দাঁড়ায়, এই সময়ের মধ্যে বস্তুর আপাত ওজন। আচ্ছা, আমরা সবসময় জানবো লিফটটা যখন ওপরেতে যখন স্টার্ট করে তখন কি হয়, বডিটার মধ্যে, লিফটের মধ্যে অ্যাক্সিলারেশন থাকে। আর একটু পরে যখন সে রেস্টে, মানে একবার অ্যাক্সিলারেশন নিয়ে তারপরে কি হয় না, বডিটা আবার আসতে হয়ে যায়। তাহলে যখন লিফট ওপরের দিকে উঠতে থাকে তখন প্রথমে তার অ্যাক্সিলারেশন থাকে কোথায়, মানে যখন জাস্ট ওপরের দিকে উঠছে, যখন ওপরের দিকে উঠবে, মানে একদম ফার্স্টের দিকে অ্যাক্সিলারেশন থাকবে কি গ্রেটার দ্যান জিরো। তার মানে তোরা দেখতে পাচ্ছিস কি, দেখ এই ছিল তোদের কি একটা ছোট্ট লিফট, তার ভেতরে যে বডিটা আছে অ্যাক্সিলারেশন ওপরে আছে, তাহলে নর্মাল তো ওপরে, নিচের দিকে কি আছে, এমজি, অ্যাক্সিলারেশন ওপরে, তাহলে নিচে কত থাকবে, এম এ। তাই দেখ, যখন জাস্ট টাইমটা স্টার্ট করেছে, এন এর ভ্যালু কত আসবে, এমজি প্লাস এম। এবারেতে দেখ, যদি অ্যাক্সিলারেশনটা লেস দ্যান জিরো, কখন, মানে কেন, তাকে তো ওপরে তো শুধু অ্যাক্সিলারেশন নিয়ে গেলেই তো হবে না, একবার স্টার্ট করে একবার অ্যাক্সিলারেশন নিয়ে ওপর নিয়ে নিল, তারপরে তো একটু পরে যখন ম্যাক্সিমাম ভেলোসিটি হয়ে গেল তাকে তো থামতে হবে, থামতে গেলে নিশ্চয়ই তার রিটার্ডেশন থাকবে, মানে অ্যাক্সিলারেশন ইজ লেস দ্যান জিরো। তাহলে দেখ, অ্যাক্সিলারেশন যখন লেস দ্যান জিরো হবে, রাইট, তখন তোরা নিশ্চয়ই বলতে পারবি এন তার তো এদিকেই ছিল, এম জি তার তো এদিকেই ছিল। অ্যাক্সিলারেশন যখন লেস দ্যান জিরো হয় তখন যেদিকে অ্যাক্সিলারেশন সেদিকে এম এ লিখতে হয়। তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমরা লিখবো কত, এন প্লাস এম এ ইকুয়াল টু এম জি। তাহলে দেখ, এন এর ভ্যালু কত আসবে, এম জি মাইনাস এম। তার মানে আমরা দেখলাম কি, প্রথমে তার নর্মালের ভ্যালুটা হবে কি, বাড়তে থাকবে, রাইট, তারপরে নর্মালের ভ্যালুটা দেখলাম কি, না কমে যাবে। তাহলে এখান থেকে দেখলাম কি, প্রথমে বাড়ে তারপর কমে, রাইট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার বললে আমরা কিন্তু অপশন ডিটাকে ট্রিট করব। বোঝা গেল পয়েন্টটা?
এখান থেকে কি বলা আছে যে কোন বস্তুর আপাত ওজন মানে বললাম কি আমাদের নর্মালের ভ্যালুটা, তাই তো? তাহলে দেখ সেখান থেকে অপশন কি বলা আছে, কোন ব্যক্তির ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল, ক্রিয়াশীল অভিকর্ষজ বল মানে এন নয়, তাহলে এটা হতে পারে না। যে তলে দাঁড়িয়ে আছে তার লম্ব প্রতিক্রিয়া যে তলে আছে তাকেই তো বলা হয় নর্মাল। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে কথাটা বলতে পারছিস কি এই অ্যান্সারটা আসবে। তাহলে আপাত ওজন, এই কথার মধ্যে তোদের যেন কোনো ভুল না থাকে, আপাত ওজন সেটা বলতে আমরা বোঝাচ্ছি কি না নর্মাল রিঅ্যাকশন। ওকে, কার উপরেতে না ওভার দা বডি। ওকে, সিম্পল কথা, সিম্পল ভাবে এটাকে রেডি রাখবি। তো চল এটা গেল 11 দাগের কোয়েশ্চেনটা। এখান থেকে বলেছে কি দেখো, স্থির অবস্থায় থাকা কোনো একটি লিফট এবং এ সমতরণে নিচের দিকে নামা কোনো লিফটের মধ্যে বস্তুর আপাত ওজনের অনুপাত 3:2। ওকে, তাহলে দেখ যখন আমাদের বলা হচ্ছে কি লিফট রেস্টে আছে, লিফট রেস্টে থাকলে কি ঘটনা ঘটে সবাইকে শিখিয়েছি আমি। লিফট রেস্টে থাকলে আমাদের শিখেছি কত, যে নর্মাল, সেই নর্মালের ভ্যালুটা কি হয় উপরের দিকে এন, নিচের দিকে আমাদের কে কাজ করে এমজি। তাই আমরা সবাই শিখে নেব কি এন ইকুয়াল টু এমজি। ওকে, এটা হলো কি রেস্টে থাকার সময়। সমতরণে নিচের দিকে নামা। ওকে, তার মানে আমাদের কি বলা হচ্ছে সমতরণে নিচে নামা। সমতরণে নিচে নামার সময় তো আমাদের নর্মালের ভ্যালু কত হয় দেখে নেওয়া যাক। দেখ সেটা নর্মালের ডাইরেকশন তো উপরের দিকে, নিচের দিকে কি আছে এমজি। সে সমতরণে নিচে নামছে, তাহলে সমতরণে নিচে নামলে কি করতে হয় উল্টো দিকে অর্থাৎ উপরের দিকে এম এ লিখতে হয়। তাহলে দেখ প্রথম ক্ষেত্রে যে এন ছিল সেটাকে n1 দিই, এই ক্ষেত্রে যে এন ছিল সেটাকে n2 দিই। তাহলে n2 প্লাস এম এ ইকুয়াল টু কত এমজি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো n2 তার ভ্যালু কত আছে এমজি মাইনাস এম। কোয়েশ্চেনেতে কি বলা আছে দেখ, যে আপাত ওজনের অনুপাত সেটা বলা আছে কত 3:2। মানে এখান থেকে আমাদের ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ঘটনা দাঁড়াচ্ছে n1:n2, সেটার ভ্যালু কত 3:2। তাহলে দেখ n1 মানে কত শিখেছি mg, n2 মানে কত শিখেছি mg মাইনাস ma, সেটা ইকুয়াল টু কত 3/2। তাহলে এখান থেকে আমাদের যদি লেফট সাইড থেকে m কমন নিয়ে নিই কত পড়ে থাকছে g/g-a, সেটা ইকুয়াল টু আসছে কত 3/2। তাহলে দেখ না সেখান থেকে পাচ্ছি কত 2g ইকুয়াল টু 3g মাইনাস 3, তাই তো? তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কত না a এর ভ্যালু। তাহলে এখান থেকে পাচ্ছি কত 3a ইকুয়াল টু g। তাহলে a এর ভ্যালু কত চলে আসছে না সিম্পল কথা, সেটা আসছে g/3। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করে নিলাম কি বস্তুটা নিচের দিকে যে ত্বরণ নিয়ে আসছিল তার মান কত হবে না g/3। এখানে অ্যান্সার কোথায় আছে দেখ, এক না দুই। তাহলে সিম্পল কথা 2 এর দাগেরটার ক্ষেত্রে অ্যান্সার দেখতে পাচ্ছি কত g/3। তাহলে এই যে কোয়েশ্চেনটা করলাম সেই কোয়েশ্চেনটার অ্যান্সার কোনটা চলে আসবে না অপশন বি। গেল পয়েন্ট। দেখ বলা আছে কি না দড়ির এক প্রান্তে 50 কেজি একটি ব্লক চলছে। তাহলে দেখ এই এখান থেকে করলি কি একটা দড়ি তোরা টানলি, তার প্রান্তে ঝুলছে কত একটা ব্লক যার মান বলা দেয়া আছে কত না এম। কোয়েশ্চেনে বলা আছে কত এম ইকুয়াল টু 50 কেজি। টেনশন কোথায় থাকে অ্যাওয়ে ফ্রম দা বডি, তাহলে এই দিকটাতে হলো কত টেনশন টি।
তাহলে দেখ একটা কথা এখান থেকে তোরা বোঝ যে যদি বডিটার আমি এমজি করলে আমাদের বেসিক্যালি করতে হচ্ছে কত 50 ইন্টু 9.8, রাইট? তো 50 ইন্টু 9.8 করলে তোর এখান থেকে ভ্যালুটা কত আসছে এমজি এর দেখ তো, একটুখানি তোরা ক্যালকুলেশন করে দেখ। 50 ইন্টু 9.8, তো 50 ইন্টু 9.8, তো তার ভ্যালুটা আসছে আমাদের কত না, তার ভ্যালুটা আসছে হচ্ছে 490। তার মানে দেখ যদি আমাদের এখান থেকে বডিটা রেস্টে থাকে, ওকে, আমার বক্তব্য কি যে এখান থেকে এই যদি পুরো সিস্টেমটা রেস্টে থাকতো তখন দেখতাম কি টেনশন ইকুয়াল টু কত আসতো 490 নিউটন। এবারে তো দেখ কথাটা বলা আছে কি না দড়িতে যে টেনশন বা টান সেটা হচ্ছে কত 392। তার মানেটা কি দাঁড়াচ্ছে টেনশন রিডিউস হয়েছে। টেনশন কখন রিডিউস হয় যদি আমাদের বডিটা নিচের দিকে আসে, ওপরে উঠলে বডিতে টেনশন সবসময় বাড়তে থাকবে। মানে ওপরে যদি অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে টেনশন ইনক্রিজ হবে, নিচে অ্যাক্সিলারেশন নিয়ে নামলে টেনশন রিডিউস হবে। তার মানে কথাটা দাঁড়াচ্ছে যে বডিটা অবশ্যই নিম্নমুখী নামছে। এবারে কোনটা হবে সেটা আমরা দেখবো। তো আমি ধরে নিলাম কি এখান থেকে যেহেতু বডিটা নিচে নামছে তাহলে আমরা এখান থেকে ওই একই ছবিটাকে আরো একবার ড্র করে নিই। কি দেখলাম না পুরো সিস্টেম নিচে নামছে, অ্যাক্সিলারেশন এ। তাহলে ওপরেতে কত পাচ্ছি দেখ সিম্পল কথা ই প্লাস এম এ, কারণ অ্যাক্সিলারেশন যেদিকে তার উল্টো দিকে কি লিখতে হয় এম এ। এখানটাতে কত পাচ্ছি এমজি। মানে দেখ এখান থেকে আমাদের যে গল্প আসছে টি প্লাস এম এ ইকুয়াল টু এমজি। কোয়েশ্চেনেতে বলা আছে কি দেখতো তো টি এর মান বলে দেওয়া আছে 392, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 392। এম কমন নিলে এখান থেকে কত পাবো জি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা জি মাইনাস এ তার ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি 392 বাই এম, রাইট? তাহলে এখান থেকে পাচ্ছি কত 392 বাই এম, এম মানে কত আছে 50। তাহলে আমাদের এখান থেকে যে ঘটনাটা লিখতে পারবো যে 392 বাই 50, 392 বাই 50 এটা করলে আমি পাচ্ছি হচ্ছে 7.84। তাহলে এখান থেকে আমাদের ঘটনাটা কিরকম পাচ্ছি দেখো না এ ইকুয়াল টু কত আসছে জি মাইনাস 7.84, তাই তো? তাহলে 9, সরি, জি, জি এর ভ্যালু কত শিখেছি 9.8 মাইনাস 7.84, মানে অ্যারাউন্ড কত পাচ্ছি, অ্যারাউন্ড আমরা ওই 2 এর কাছাকাছি পাচ্ছি, তাই তো? তাহলে 2 এর কাছাকাছি অ্যারাউন্ড এখানটাতে কোনটার ক্ষেত্রে অ্যান্সার আছে দেখ, এটাতে আছে কত তোর 0.98, এটাতে আছে কত 1.96, তার মানে নিশ্চয়ই এখানটার অ্যান্সার কত আসবে অপশন সি। তাহলে এই যে কোয়েশ্চেন 13 তার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হিসেবে আমি কাকে ট্রিট করব অ্যান্সার সি। হলো পয়েন্টটা? এরপরে তো আমরা পরের পয়েন্টটাতে চলে যাব। এখানেতে বলা হয়েছে কি ঘর্ষণহীন পুলির ওপর দিয়ে হালকা সুতোকে টেনে নিয়ে ধ্রুপান্তে m2m ভরের দুটো বডি ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে বলা হয়েছে কত না ভরটির ত্বরণ কত। মানে সিচুয়েশনটা কিরকম বলা হচ্ছে দেখ, এই ঘটনা এখান থেকে আমাদের একটা ঘর্ষণহীন পুলি নেওয়া হয়েছে, নিয়ে এদিকটাতে ঝুলিয়েছি কাকে, সিম্পল কথা বুঝতে পারছিস, এদিকে ঝুলিয়েছি একটা মাস স্মল এম, এদিকটাতে ঝুলিয়ে দিয়েছি কাকে না আরো একটা মাস যার ভ্যালু আসছে কত না 2m। দিয়ে আমাকে বলেছে কি না এখানেতে ত্বরণ কত আসবে। এরকম সিস্টেমের ক্ষেত্রে আমরা ত্বরণ সবাই শিখেছি এই ফর্মুলা দিয়ে, m2 মাইনাস m1g ডিভাইডেড বাই কত লিখতে হয় m1 প্লাস m। এই ঘটনার ক্ষেত্রে m2 কত নিশ্চয়ই বোঝা যাচ্ছে 2m, কারণ যেদিকটা ভারী সেদিকেই তো বডিটা নিচে নামবে। তাহলে এখান থেকে আমাদের নামছে কার জন্য এটার জন্য, এটাকে তাই বললাম কি m2, রাইট? আর m1 সে তো অপোজ করছে, তার মাস কত এখানেতে m।
তাহলে দেখ এই ঘটনাগুলো যদি আমি এখানে বসাই কত পাচ্ছি দেখ তো 2m মাইনাস এম, নিচে কত 2m প্লাস এম, মানে পাচ্ছি কত 3m ইন্টু জি। তাহলে দেখ 2m মাইনাস এম, তাহলে পাচ্ছি কত m বাই 3m ইন্টু জি। এম বেরিয়ে গেল, তাহলে সেখান থেকে পেলাম কত জি বাই 3। তাহলে এখান থেকে বুঝে নিচ্ছি যে অ্যাক্সিলারেশন নিয়ে 2m টা নিচে নামবে তার ভ্যালু কত না জি বাই 3। ওকে, অর্থাৎ এই যে কোয়েশ্চেন 14 তার সঠিক অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করব না অপশন ডি। কিরকম কথা বলা আছে দেখ, স্থির অবস্থায় 5m ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে m, 2m আর 2m এই তিনটে টুকরোয় ভেঙে গেছে, তার মধ্যে বাহ্যিক বল শূন্য। Okay? আচ্ছা, বাহ্যিক বল অর্থাৎ আমরা সবাই শিখেছি কি এক্সটার্নাল ফোর্স, সেটা ইকুয়াল টু জিরো। তাহলে এক্সটার্নাল ফোর্স যখন জিরো হবে তখন আমরা শিখেছি কি না কনজারভেশন অফ মোমেন্টাম হবে। ওকে, তাহলে যখনই বাইরে থেকে প্রযুক্ত বল শূন্য তখন আমরা সবাই শিখে নিয়েছি কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটা কি হবে না ভ্যালিড থাকবে। তো এখান থেকে বলা আছে কি দেখতো না ভেঙে যাবার পর প্রথম এবং দ্বিতীয় টুকরো অর্থাৎ এম এবং 2m বল ছুটেছে কত 2v আর v ভেলোসিটি নিয়ে বিপরীত দিকে। মানে আমাদের এখান থেকে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, পুরো যে জিনিসটা ছিল 5m ভর, 5m ভরটা ছিল কোথায় না আমাদের রেস্টে ছিল। ওকে, অর্থাৎ তার ভেলোসিটি ছিল কত জিরো। এটা কখন ছিল নিশ্চয়ই বুঝতে পারছিস, এই ঘটনাটা বলা হচ্ছে কোথায় না প্রারম্ভিক অবস্থায়। ওকে, মানে আমাদের এটা বলছি কত ইনিশিয়াল। তাহলে ইনিশিয়ালি ভেলোসিটি জিরো ছিল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল m ইন্টু ভি, অর্থাৎ ছিল কত জিরো। এখন আমাদের ঘটনা কি ঘটেছে না এই জিনিসটাই তিনটে ছোট ছোট ভাগে ভেঙে গেছে। প্রথম যে বডিটা আছে সেটা এটা, এই হচ্ছে তোর কি সেকেন্ড বডি, আর এই হচ্ছে তোর কি ধর থার্ড বডি। এখান থেকে ঘটনাগুলো কি কি বলে দিয়েছে দেখো না, প্রথম বডিটা আসছে কত m, সেকেন্ড বডিটা কত 2m, থার্ড বডিটা কত 2m। এবারে দেখ প্রথম বডি বলেছে কি 2v এবং v বেগ নিয়ে বিপরীত দিকে ছুটে যায়, তাহলে এটার বেগ সামনের দিকে 2v, এটা দ্বিতীয় বডি, তার বেগ এদিকটাতে হচ্ছে v। আমি যে 3 নম্বর আছে তার বেগ আমি জানি না কোন দিকে, আমি ধরলাম আমার সুবিধার জন্য আমি ধরলাম সেটা রাইট সাইডে, সেটা হচ্ছে কত ফিটাস। তাহলে এই অবস্থাতে টোটাল মোমেন্টাম কত আসবে, ফাইনাল মোমেন্টাম কত আসবে দেখতো। এই ফার্স্ট বডি এটাকে আমরা বলেছিলাম কত ফার্স্ট বডি, যেন কেউ ভুলে না যাস, এটাকে বলেছিলাম কি সেকেন্ড বডি, এটাকে বললাম কি থার্ড বডি। তাহলে টোটাল মোমেন্টাম বলতে গেলে আমাদের কি বলতে হবে, তিনটে মোমেন্টাম বের করে সেটাকে অ্যাড করতে হবে। তাহলে দেখ ফার্স্ট এর জন্য কত আসছে m ইন্টু 2v, তাহলে কত পেলাম 2mv। সেকেন্ড বডিটা কোথায় আসছে লেফট সাইডেতে যাচ্ছে, তাহলে তার জন্য সামনে একটা আসছে কত মাইনাস 2mv, কারণ মাসের ভ্যালু কত 2m ছিল। থার্ড যে বডিটা তার জন্য আমাদের ভেলোসিটি কত আসছে ভি ড্যাশ, মাস কত আসছে 3m। আমি জানি না, আমি ধরে নিয়েছি তাকে কোথায় রাইট সাইডেই যাচ্ছে, তাহলে তাকে লিখছি কত 2m ভি ড্যাশ। এবারেতে দেখ আমরা সবাই কি শিখেছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ করে নি, তার মানে আমাদের কি থাকবে পিএফ ইকুয়াল টু থাকবে কত পিআই। তাহলে দেখ এইটা এটা তো কেটে যাচ্ছে, তার মানে আমাদের ফাইনাল মোমেন্টাম লিখছি কত 2m ভি ড্যাশ, ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল জিরো, তাহলে 2m ভি ড্যাশ ইকুয়াল টু জিরো। তাহলে দেখ নিশ্চয়ই বুঝতে পারছি মাস তো আর জিরো হবে না, তাহলে নিশ্চয়ই তার ভেলোসিটি আসবে কত জিরো। অর্থাৎ তৃতীয় যে বডিটা আছে না সেই তৃতীয় বডিটা রেস্টে থাকবে, অর্থাৎ তার ভেলোসিটি জিরো থাকবে। ওকে, তার মানে এখান থেকে দেখ অপশন 3 তে লেখা আছে কি স্থির হয়ে যাবে, অর্থাৎ সেই বডিটা রেস্টে থাকবে। ওকে, তার কারণ হিসেবে আমরা বের করলাম কত ভি ডাস্ট ইকুয়াল টু জিরো।
তাহলে কোয়েশ্চেন যে 15 আছে তার অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করে নেব, না অপশন সি। হলো পয়েন্টটা। এরপরে তো আমরা পরেরটা দেখব। কি বলা হয়েছে, যদি দুটি বস্তুর মধ্যে তির্যক সংঘর্ষ হয় তাদের কি ভরবেগ সংরক্ষণ থাকবে? হ্যাঁ, সংরক্ষণ থাকে। কোন দিক বরাবর আমরা শিখেছি? সংঘর্ষ থাকে কোথায়, হচ্ছে কমন নরমাল বরাবর। ওকে, তাহলে আমাদের সব কথাটা কি আসছে, দুটি বস্তুর মধ্যে তির্যক সংঘর্ষ। ওকে, তির্যক সংঘর্ষণ হলে আমরা শিখেছি কত, না কমন নরমাল বরাবর তাদের কিন্তু আমাদের ভরবেগ সংরক্ষণ থাকবে। তাহলে এই ডিরেকশন বরাবর তাদের কি থাকবে, না ভরবেগ সংরক্ষণ থাকছে। ওকে, আচ্ছা এখানে তো আরো একটা পয়েন্ট, যদি কোথাও আমাদের বলে দেওয়া থাকে যে এক্সটার্নাল ফোর্স কোনো কিছু ব্যবহারই করা হয়নি, ওকে, তখন কিন্তু তাহলে আবার সেটা থেকে সব দিকেই অ্যান্সার করতে হবে। তাহলে বেসিক্যালি 16 এর কোয়েশ্চেনটা একটুখানি কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তোদের দুটোই শিখে রাখলে যখন যেটা দরকার পড়বে সেটাকে অ্যাপ্লাই করে দে। কোয়েশ্চেন 17-এ কি বলা হয়েছে, না একটাই বডি আছে মাস এম, তার উপর তিনটে বল কাজ করছে F1 F2 F3। তার মধ্যে বলা হয়েছে কি F2 আর F3 পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। Okay? তাহলে আমাদের এখান থেকে দেখছিস কত, F2 আছে কোথায়, এদিকটাতে। F3 লম্বভাবে ক্রিয়াশীল বলা আছে কোথায়, তাহলে এদিকটাতে। বস্তুটি স্থির অবস্থায় থাকে, তাহলে দেখ F2 F3 লম্বভাবে আছে, তাদের রেজাল্টেন্ট কোথায় হওয়া উচিত ছিল, নিশ্চয়ই তাদের মাঝামাঝি। তার মানে F1 এমন ভাবে কাজ করছিল, যে কি করছিল কিনা আমাদের এই দুটোকে ব্যালেন্স করছিল, তাই তো। তাহলে এদিক বরাবর কে ছিল, আমাদের F1 ছিল। এখন বলছে কি F1 প্রয়োগ বন্ধ করে দেওয়া, তাহলে F1 প্রয়োগ বন্ধ করে দেওয়া হলে নিশ্চয়ই তাদের যে এফেক্টিভ ডাইরেকশনটা সেটা কোথায় ছিল, F1 এর অপোজিট দিকে ছিল। সেই বরাবর কি থাকবে, না বস্তুটার ত্বরণ হবে। তাহলে দেখ তখন তাদের এফেক্টিভ ফোর্স কত থাকবে, নিশ্চয়ই বুঝতে পারছিস তাদের রেজাল্টেন্টের ভ্যালু কত আসবে, লম্বভাবে থাকলে √F2² প্লাস F3², সেটাই থাকবে কত, নেট ফোর্স, কেননা F1 তো বন্ধ করে দেওয়া আছে, তাই না। তাহলে F1 যেহেতু বন্ধ করে দেওয়া আছে, তখন কি F2 আর F3 দুটি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল ছিল। তাহলে এখন এই সময়তে আমাদের জানতে চেয়েছে কি, আমাদের জানতে চেয়েছে যে ত্বরণ কত আসবে। তাহলে ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন মানে বলছি কত, নেট ফোর্স বাই মাস। দেখ নেট ফোর্স মানে কত শিখলাম, F2² প্লাস F3²। সেটাই আবার বেসিক্যালি কার সাথে সমান ছিল, সেটাই আবার বেসিক্যালি F1 এর সাথে সমান ছিল। মানে আমাদের, কেন এইটার অপোজিট দিকেই তো আমাদের F1 ছিল, তাহলে এখান থেকে লিখতে পারবো কত, F1 বাই এম। তাহলে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হিসেবে আমরা কাকে ট্রিট করে দেব, অ্যান্সার হিসেবে ট্রিট করে দেব অপশন এ, যেটা আসছে কিনা F1 বাই এম। হলো, তাহলে এই পয়েন্টটাকে আমাদের দেখে নিতে হচ্ছে কোয়েশ্চেন 17টাকে। কি বলা আছে, প্রতি সেকেন্ডে এম ভরের এন সংখ্যক ক্ষুদ্রপদ। ওকে, তাহলে আমাদের বলা আসছে কি বডিটার মাস কথা বলা হচ্ছে এম, আর কি বলা হয়েছে, না নাম্বার অফ বডি বলা হচ্ছে কত, স্মল। না স্থিতিস্থাপক সংঘর্ষ করছে এবং প্রতিটি বলের বেগ বলা আছে v।
ওকে, তাহলে বলের বেগ ভি, বলের বেগ ভি থাকলে আমাদের মোমেন্টাম কত পাচ্ছি, এম ইন্টু ভি। আর কি এন খানা বল আছে, তাহলে টোটাল মোমেন্টাম বলতে গেলে কত, এন এম ভি। তাহলে যখনই সংঘর্ষ করছে তখনই আমরা কি দেখতে পাবো, যে মোমেন্টামটা যদি এদিকে থাকতো সেটার ডাইরেকশন কি হয়, চেঞ্জ হয়ে এটা হয়। তার মানে আমরা বলতে পারবো কি, যখন কোনো তলের সাথে হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম যদি এন এম ভি থাকে, ফাইনাল মোমেন্টাম কত আসবে, ঠিক তার উল্টো, তাহলে মাইনাস অফ পিআই, কারণ ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে এখানটা থেকে, এখানটাতে বের করতে বলেছে না প্রযুক্ত বল। প্রযুক্ত বল মানে কত, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার, তাহলে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই টাইম। টাইমটার ক্ষেত্রে কি বলা আছে, 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড যেহেতু বলে দেওয়া আছে, তাই আমরা বলতে পারবো কত, ফোর্স ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম, মানে কি দুটোর ভ্যালুটাই সমান, মাইনাস পিআই, পিএফ এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি, -2 পিআই। দেখ পিআই তার ভ্যালু কত করেছি, এনএমভি, তাহলে -2 nmv। ওকে, মাইনাসটা ডাইরেকশনের জন্য, সেটা আর এখানেতে দেওয়া হয়নি। তাহলে কোয়েশ্চেন 18-র অ্যান্সার কত পেয়ে গেলাম, 2 nmv বা 2 mnv। ওকে, তাহলে কোয়েশ্চেন 18-র ক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাচ্ছে কোনটা, না অপশন বি। হলো পয়েন্ট। আচ্ছা, আমাদের এখান থেকে বের করতে বলেছে না লিফটের মধ্যে ব্যক্তির আপাত ওজন কত। ব্যক্তির আপাত ওজন মানে এর উপরেতে কতখানি নর্মাল ফোর্স কাজ করছে, তাই তো। তো ঠিক আছে, নর্মাল ফোর্স কতটা কাজ করছে দেখা যাবে, আগে এটাকে ধরে নিই পুরো একটা সিস্টেম হিসাবে ধরে নিই, মানে এখানের এই দিকটাকে মিলিয়ে একটা টোটাল মাস, আর এই দিকটা একটা টোটাল মাস। তাহলে সেই অবস্থায় এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন কত আসতো, না আমরা সবাই কত শিখেছি, m2 মাইনাস m1 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা কি হয় অ্যাক্সিলারেশন। এই ঘটনার ক্ষেত্রে m2 কোনটা, না যেটা বেশি সেটা কত, 4m। m1 সেটা কোনটা, যেটা কম, তাহলে মানুষটার লিফটটা মিলিয়ে হচ্ছে টোটাল m1, তাহলে সেটা কত পাচ্ছি, 2m প্লাস m, অর্থাৎ সেটা আসছে কতখানি, 3m। তাহলে এই কথাটাকে যদি এই ফর্মুলাটাতে বসাই, তখন আমরা কি বলতে পারবো না, এখানে তো অ্যাক্সিলারেশন কত আসছে, m2 কত আসছে, 4m, m1 3m ডিভাইডেড বাই 4m প্লাস 3m মানে কত আসছে, 7m ইন্টু জি, মানে সেটা আমরা বেসিক্যালি পাচ্ছি কত, m বাই 7m ইন্টু জি, তাহলে mm কেটে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশন কত আসছে, জি বাই 7। সেই অ্যাক্সিলারেশনটা কোথায়, না এটা হচ্ছে ওপরে। আপাত ওজন, আপাত ওজন বলতে আমরা কি শিখেছি ভাই, আপাত ওজন বলতে শিখেছি নর্মাল ডিরেকশন, তাই তো। এখন দেখ বডিটা এই আছে, নর্মাল কোথায় কাজ করে, এদিকে, নিচের দিকে থেকে কাজ করে তার ওয়েট ফোর্স এমজি, উল্টো দিকে থেকে কাজ করে অ্যাক্সিলারেশন তো উপরের দিকে, অ্যাক্সিলারেশন উপরের দিকে হলে কি করবে, সিউডো ফোর্স নিচে কাজ করবে, তার ভ্যালুস কত, এম এ। তাহলে দেখ এখন এন ইকুয়াল টু কত শিখে নিচ্ছি, এম জি প্লাস এম, রাইট। এম জি, এম এ তার ভ্যালু কত শিখে নিয়েছি, এম জি বাই 7, তাই তো। তাহলে এটাকে অ্যাড করলে কত পেয়ে যাব, 8 mg বাই 7। তাই বুঝে নিলাম নর্মাল রিয়াকশনের ভ্যালুস আসছে কত, 8 mg বাই 7। তার মানে কি, আমরা বুঝে নিচ্ছি এই যে বস্তুটা আছে সেই বস্তুর আপাত ওজন, ওকে, তার ভ্যালু কত, 8 বাই 7 mg। দেখ এখানেতে কোথায় অপশন আছে সেটা, 1 2 3, দেখ সি এর দাগেরটাতে অপশন আছে সেটা। তার মানে আমরা বুঝে নেব কি এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার আসবে কোনটা, না অপশন সি।
এখান থেকে বলা হয়েছে কি দেখতো, দুটো বস্তুই আমাদের ওপর থেকে নিচের দিকে পড়ছে, দিয়ে আমাকে বের করতে বলেছে কি দড়িতে টান কত। আচ্ছা আমি মনে করি এই যে ছোট বডিটা আছে তার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। দেখ টেনশন এর কোথায় থাকবে, কোথায় উপরের দিকে, নিচের দিকে কে আছে এমজি, অ্যাক্সিলারেশন কত নিচের দিকে, তাহলে আমাদের এম এ কোথায় থাকবে উপরের দিকে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কত লিখতে পারবো টি প্লাস এম এ ইকুয়াল টু এমজি। এখানে তো এটা তো ফ্রি ফল, ফ্রি ফলের ক্ষেত্রে শিখেছি কত এ ইকুয়াল টু জি, মুক্ত ভাবে পড়ছে, মুক্ত ভাবে পড়লে সবসময় এ ইকুয়াল টু জি। তাহলে দেখ যদি এ ইকুয়াল টু জি হয় কত পাচ্ছি টি প্লাস এম জি ইকুয়াল টু এম জি, এম জি এম জি কেটে গেল, তাহলে দেখ টেনশনের ভ্যালু কত আসছে জিরো। তার মানে এখান থেকে দড়িতে টানের মান আমরা কত পেয়ে যাব, না দড়িতে টানের মান পেয়ে যাব হচ্ছে 0। তাহলে দেখ আমরা তোদেরকে কয়েকটা কোয়েশ্চেন সলভ করিয়ে দিলাম, কার ক্ষেত্রে, না তোর এই নিউটন লস অফ মোশনের ক্ষেত্রে। এরকম অনেক একই ধরনের কোয়েশ্চেন তোকে করিয়ে দেওয়া যায়, কিন্তু কথাটা আসছে কি টাইপ গুলো কিন্তু মাথায় রাখ, এই ধরনের টাইপেরই কিন্তু কোয়েশ্চেন তোদের আসবে। এবারেতে দেখ এরকম আরো একটা কোয়েশ্চেন দেখ, এখানটা থেকেও আবার সেই একই কথা বের করতে দিয়েছে। দেখ একদিকে আছে 6 কেজি, একদিকে আছে 10 কেজি, দিয়ে আমাকে দড়িতে টেনশন বের করতে হবে। একই কথা বারবার শিখছি, এখানেতে এইরকম সিস্টেমের ক্ষেত্রে দড়িতে টেনশন কত হয়, তার ফর্মুলা হচ্ছে 2m1m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে দেখ 2 m1 6 m2 10, m1 প্লাস m2 মানে 6 প্লাস 10 কত আসছে 16 ইন্টু 10। তাহলে এখান থেকে কাটাকাটি করলে তোর কত পেয়ে যাচ্ছিস দেখ তো 2 8 16, আর কি আসছে দেখ তো 2 3 6, 2 4 8, তাহলে এখান থেকে পাচ্ছি কত 3 10 30, 10 পাচ্ছি হচ্ছে আমাদের কতখানি দেখ না 300 ডিভাইডেড বাই 4, 300 ডিভাইডেড বাই 4 মানে কত আছে অ্যারাউন্ড 75 আছে। এবারে তো দেখ নিশ্চয়ই এখান থেকে 73.5 দেয়া আছে, তার মানে কি এখান থেকে জিটাকে নিশ্চয়ই তোর ওই 9.8 ধরা হয়েছিল, 9.8 ধরলে নিশ্চয়ই এটি এর মান একটু কমে যাবে, তাই এখান থেকে অ্যান্সার কোনটা চলে আসবে, এখান থেকে অ্যান্সার চলে আসবে তোর অপশন ডি। ওকে, তাহলে 21 তার অ্যান্সার কত চলে আসবে অপশন ডি। কিরকম কথা বলা আছে দেখ তো, হালকা সুতো নিয়ে, হালকা সুতো নিয়ে 5 কেজি আর 3 কেজি ভরকে যুক্ত করা, কোথায় না একটা কপি কলের উপর। তাহলে দেখ এদিকটাতে একটা নেওয়া হয়েছে কত 3 কেজি, এখানটাতে বলা হয়েছে কতখানি একটা বডি জোড়ানো হয়েছে কত না 5 কেজি, দিয়ে তোকে বলা হয়েছে কি না ভর দুটিকে ছেড়ে দেওয়ার 4 সেকেন্ড পরে সুতোটা ছেড়ে দেয়। Okay? তাহলে দেখ আমাদের ক্ষেত্রে কথা হচ্ছে কি এই সিস্টেমে অ্যাক্সিলারেশন কত থাকতো, না আমরা সবাই শিখেছি m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে দেখ এখান থেকে অ্যাক্সিলারেশন কত পাচ্ছি 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 মানে কত 8 ইন্টু জি, জি মানে কত বলছি 10। তাহলে সেখান থেকে কত পাচ্ছি দেখ তো 2 ইন্টু 10 বাই 8, তাহলে 2 ইন্টু 10 বাই 8 করলে কত আসছে 2 4 8, অ্যাক্সিলারেশন পাচ্ছি কত 2.5 মিটার পার সেকেন্ড। এবারে দেখ এখান থেকে কথা বলা হয়েছে কি না ছেড়ে দেবার 4 সেকেন্ড পর বডিটা ছেড়ে দেবে। তাহলে দেখ 4 সেকেন্ড পর ধরে সেটা কি করছিল, নিশ্চয়ই বডিটা এরকম ভাবে উপরের দিকে উঠছিল, 4 সেকেন্ডে বডিটার ভেলোসিটি কত পেয়েছি, দেখ ইনিশিয়াল তো তার কিছু ছিল না, অ্যাক্সিলারেশন তার উপরে ছিল কত তো 2.5, তার মানে তোর এখান থেকে দাঁড়াচ্ছে কত বডিটার ভেলোসিটি কত হচ্ছিল দেখ তো 0 প্লাস 2.5 ইন্টু 4, মানে আমরা দেখতে পাচ্ছি কত বডিটার ভেলোসিটি হয়েছিল কত 10 মিটার পার সেকেন্ড। সেই মুহূর্তে কি হয়েছে যে সুতোটা ছিল সেই সুতোটা গেছে কত ছেড়ে। ওকে,
তাহলে সুতো ছিঁড়ে গেল মানে কত পেয়ে গেলি, দড়িতে টেনশন এখন 0 হয়ে গেল। সেই অবস্থায় তার ওপরের দিকের ভেলোসিটি কত আছে, 10 মিটার পার সেকেন্ড। তখন জিজ্ঞাসা করেছে বডিটা আর কত উচ্চতা অব্দি উঠবে। তাহলে দেখ, যখন কোনো ওপরের দিকে বডি উঠতে থাকে তার ক্ষেত্রে যে হাইট অব্দি ওঠে তার ফর্মুলা আমরা কত শিখেছি, v²/2g। তাহলে দেখ v² মানে কত, 10 × 10 বাই কত পাচ্ছি আমরা, 2 × g। তাহলে কত পাচ্ছি, 2 × g। তাহলে 10 10 কেটে গেল, এখান থেকে তাহলে পাচ্ছি কত, 5 মিটার, তাই তো। তার মানে দেখ এখান থেকে বডিটা সুতোটা ছিঁড়ে যাওয়ার পর আর কতটা উঠবে, 5 মিটার। এখানেতে 4.9 আছে মানে নিশ্চয়ই জি এর ভ্যালু 9.8 ধরে করা হয়েছে। ওকে, তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার আমাদের চলে এলো কোনটা, না অপশন বি। তাহলে আমরা কি দেখছি, যে এই রকম ধরনের কোয়েশ্চেন গুলোই আসবে, যেগুলোকে আমাদের কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি এই রকম ভাবেই তোদের করে আসবে। এই একটা কোয়েশ্চেন, যেখানটাতে আমাদের জানতে চেয়েছিল কি না আমাদের এই T1 আর T2 কত। দেখ এখানটাতে সমস্ত গুলোতে কি বলে দেওয়া আছে, তাদের মাস গুলোকে দিয়ে দেওয়া আছে। মাসগুলোকে দিয়ে আমাদের বের করতে বলেছে কত, এই পয়েন্টে টেনশন কত আসবে, এই পয়েন্টে টেনশন কত আসবে। আমি সবাইকে শিখিয়েছি কোনো একটা পয়েন্টে টেনশন মানে কি, যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয়েছে তার উল্টো দিকে মাস। এটার উল্টো দিকে কত মাস আছে, m1 ডিভাইডেড বাই টোটাল মাস, ওকে, ইনটু অ্যাপ্লাইড ফোর্স হলো। সিমিলারলি টি2 সমান, দেখ টি2 উল্টো দিকে কতটা মাস আছে, m2 m1, অর্থাৎ এখানটাতে পাচ্ছি কত, m1 প্লাস m2 ডিভাইডেড বাই টোটাল মাস, m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু অ্যাপ্লাইড। দেখ না, তাহলে এই দুটো যদি ফর্মুলা ব্যবহার করি এখান থেকে উত্তরটা বের করতে কোনো অসুবিধা, m1 আছে কত 10, টোটাল মাস কত 10 প্লাস 20 প্লাস 30 মানে কত পাচ্ছি 60, ইন্টু অ্যাপ্লাইড ফোর্স সেটা কত আছে 60। তাহলে এখান থেকে এটা এটা কেটে গেল, দিলে কত পাচ্ছি, এটা হচ্ছে 10 নিউটন। পরেরটার ক্ষেত্রে কি আছে দেখ তো, m1 10 m2 20, তাহলে কত পাচ্ছি 10 20 30, নিচে কত আসছে 60, অ্যাপ্লাইড ফোর্স কত 60, কেটে গেল, কত পাচ্ছি 30 নিউটন। তাহলে দেখ T1 হচ্ছে কত 10 নিউটন, T2 হচ্ছে কত 30 নিউটন। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার কোনটা পেয়ে যাব, অপশন বি। ওকে, এরকম ভাবেই কোয়েশ্চেনটা করতে হবে, তোদের এই 23টা কোয়েশ্চেন করিয়ে দিলাম, এরকম ধরনেরই তোরা প্র্যাকটিস করতে থাকবি, তাহলেই তোদের জিনিসগুলো হয়ে যাবে। চল তাহলে এই অবধি থাক।